বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের একাদশ শ্রেণীর সাথে ক্লাস করা হবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো? নতুন কলেজে মাধ্যমিক স্তর পার করে এখন তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে উপনীত হয়েছো, তাই নয় কি? তোমরা তো ভর্তি হয়েছো পল্লবী মহিলা ডিগ্রি কলেজে, সেজন্য তোমাদেরকে আবারও আমি ফুলের শুভেচ্ছা দিয়ে তোমাদেরকে গ্রহণ করলাম বা বরণ করে নিলাম। তোমাদের সবার অনলাইনে ক্লাস হবে, এটাও একটা আনন্দের বিষয় যে কলেজে ভর্তি হয়ে ক্লাস না করে বসে থাকতে হচ্ছে না, বাসায় বসেই ক্লাস করতে পারছো। আমাদের কলেজে তোমরা এসেছো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, তাই নয়? আমাদের কলেজটা অনেক সুন্দর, সবুজে ঘেরা কলেজের পরিবেশ এবং কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় এবং আরও যারা শিক্ষকরা রয়েছেন তারা প্রত্যেকেই খুবই আন্তরিকতার সাথে তোমাদেরকে পাঠদান করবে, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। যখন যে কোনো সমস্যা হবে তখন সেই সমস্যায় তোমাদের পাশে আমরা সবাই আছি। একাদশ শ্রেণীর ছাত্রীরা, আজকে আমি তোমাদের মানবিক শাখার শিক্ষার্থীদের ক্লাস নিব। মানবিক শাখার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ে দ্বিতীয় পত্রের ক্লাসটি আমি নিব। আমরা কিন্তু এই যে মানবিক শাখায় যারা এসেছি সবাই পূর্বে কিন্তু মানবিক শাখাতে ছিলাম না, তাই নয়? কেউ বিজ্ঞান শাখা, কেউ ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় এসেছে। আবার ইসলামের ইতিহাস এই বিষয়টিও পূর্বে পড়া হয়নি কারণ। আমরা ইতিহাস বই থেকে যা পড়েছি সেটারই কিছু কিছু অংশ থেকে আমরা ইসলামের ইতিহাসটা জানতে পারবো, কিন্তু এই বিষয়টি নতুন বলে তোমরা কখনোই মনে করবা না বিষয়টি কঠিন। আমি তোমাদেরকে যথাযথ চেষ্টা করব এই বিষয়টি সহজ করে পড়ানোর জন্য। এছাড়াও তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থেকে থাকে কিংবা কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে তোমরা সরাসরি বলবা। এই ভিডিওতে তোমাদের যদি এই ক্লাস দেখে মনে হয় যে ম্যাডাম আমি এই বিষয়টি বুঝতে পারছি না, সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে লিখে দিবা। তখন আমি তোমাদের ওই কমেন্ট থেকে তোমাদের সমস্যাগুলো পরবর্তী ক্লাসে সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। শিক্ষার্থীরা, এখন আমি আমার পরিচয় দিই তোমাদেরকে। আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি তোমাদেরকে কি পড়াবো বললামই, ইসলামের ইতিহাস। এখন ইসলামের ইতিহাস আর ইসলামের ইতিহাস দুই বিষয়ে চলে আসলো, তাই না? আমরা যখন মাধ্যমিক ক্লাসে পড়েছি তখন ইতিহাসের মধ্যে ইসলামের ইতিহাসটাও পড়েছি। আজই তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস শুরু হলো 4 তারিখে, আর আজকে তোমাদের সাথে আমারও ক্লাস
করেছে। এজন্য আমার খুবই ভালো লাগছে যে প্রথম দিনই তোমাদের সাথে আমার যোগাযোগ হলো এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থাটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং ইতিমধ্যে তোমরা নিশ্চয় আমাদের যে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ ফেসবুক গ্রুপ সেখানে যুক্ত হয়েছ। এই যে যুক্ত হয়েছ এবং এই সংযুক্তির কারণে তোমরা ক্লাসগুলো করতে পারবা। এখন তোমাদের মনে হতে পারে যে ইসলামের ইতিহাস যে পড়াবে ম্যাডাম, এটার বই কোথায় পাবো আমরা? ইসলামের ইতিহাস প্রথমে আমরা আমাদের বিষয়টা সম্পর্কে দেখি। আমাদের বিষয়টির নাম কিন্তু এখন আর মাধ্যমিকের মতো ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিষয় নেই, বিষয়টি একটু বড় হয়েছে। কি আছে? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। মানে এখানে ইসলামের যে ইতিহাসটাও জানবো, আবার ইসলামের মধ্যে যে একটা সংস্কৃতিও সংযুক্ত ছিল সেই বিষয়টিও আমরা জানব। বইয়ের কথা যেহেতু বললাম সেই কথাতেই ফিরে আসি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ে অনেক বই পাবে তোমরা বাজারে, অনেক প্রকাশনীর অনেকগুলো বই পাবা। তবে আমি আমার একটি বই ভালো লাগে, অনেক সবগুলো বইই ভালো লাগে, তারপরেও একটি বই বেশি ভালো লাগে, সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর। আমি প্রকাশনীর নামটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা এটা দেখে না। অক্ষরপত্র প্রকাশনী, এই প্রকাশনীর একটি বই, যেটা হচ্ছে এই দেখো, বইটি এরকম দেখতে অনেকটা। বইটি দেখতে এরকম, মার্কেটে বইটি পাওয়া যায় অ্যাভেলেবেল, তোমাদের কোনো সমস্যা এটা হবে না। আমি আজকে প্রথম ক্লাসে বইয়ের কথা বলছি কারণ এই ক্লাসের আগে আমি কিছু শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেছিলাম এবং তারা প্রত্যেকে আমার কাছে বইয়ের কথাটা জানতে চেয়েছে। তখন আমি বলেছি তোমাদের সাথে অবশ্যই বইয়ের কথা বলবো, বইয়ের কথা আমরা ক্লাসে আলোচনা করব। এই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বইটি যে লেখক আছে সেই লেখকের নামটা লিখে দিই একটু। ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান ডক্টর ATM শামসুল জোহর, এই দুইজন রাইটার আমাদের এই বইটি প্রকাশনা বা লেখায় কাজ করেছে। একটু খেয়াল করে দেখো, দেখলে বুঝতে পারবে। বইটি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও ডক্টর ATM শামসুজ্জোহা এই বইটি লিখেছেন। তাহলে আমরা প্রথম দিনের ক্লাসে তোমাদের এই বইতে বা এই যে দ্বিতীয় পত্রে আমাদের কয়টি অধ্যায় আছে একটু বিষয়টা সম্পর্কে দেখি, তাহলে তোমরা আস্তে আস্তে বিষয়গুলো আয়ত্ত আনতে সুবিধা হবে তোমাদের। আমাদের এই ইসলামের ইতিহাসের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির মধ্যে রয়েছে ভারতে মুসলিম শাসনের ইতিহাস। কোথাকার ইতিহাস আমরা প্রথম দিকে জানবো, প্রথম অধ্যায় প্রথম দিকে জানবো আমি সেটা বলছি না, প্রথম অধ্যায়ে কি আছে সেটা সম্পর্কে বললাম যে ভারতে
মুসলিম শাসনের ইতিহাস। ভারত একটি বিশাল দেশ এবং এই দেশে মুসলমান শাসন কিভাবে শুরু হয়েছিল সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই প্রথম অধ্যায়ে জানতে পারব। প্রথম অধ্যায়ে আমরা ভারতের মুসলিম শাসনের বিষয়টা জানব। দ্বিতীয় অধ্যায়ে ভারতেরই দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত মানে দিল্লিতে যে সুলতানরা আগমন হয়েছিল বা যে সুলতানরা ক্ষমতায় ছিলেন তাদের রাজকার্য, তাদের সময় সম্পর্কে আমরা জানব। তৃতীয় অধ্যায়ে জানব ভারতে মুঘল শাসনের ইতিহাস। ভারত উপমহাদেশে মুঘলরা কিন্তু অনেক দিন শাসন করেছিল। মুঘল বাদশা কারা তারা তোমরা নিশ্চয়ই জানো। সম্রাট আকবর, সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, ওনারা ছিলেন মুঘল বাদশা। মুঘল বাদশাদের ইতিহাস আমরা জানব তৃতীয় অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ে জানব বাংলার কোম্পানি শাসনের উপনিবেশ। কোম্পানি শাসনটা কি? আমরা বেশিরভাগই কিন্তু সবাই পলাশির যুদ্ধের কথা শুনেছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা শুনেছি। সেই ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ কোম্পানিরা কিভাবে কাজ করেছিল, কিভাবে এই ভারতে মুসলমানদের সাথে কেমন আচরণ করেছিল, কিংবা এই তাদের কর্মকাণ্ড কেমন ছিল, সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারব। এটা গেল আমাদের চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস মানে বাংলায় আমাদের মাতৃভূমির যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা জানব। বাংলার ইতিহাসে দুইটি বিষয় আছে। বাংলার ইতিহাসে পাকিস্তান আমল সম্পর্কে আমরা জানব পঞ্চম অধ্যায়ে, আর ষষ্ঠ অধ্যায়ে জানব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। একটি দেশ, আমাদের দেশ বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো, কিভাবে আমরা স্বাধীনতা পেলাম, সেই ইতিহাস সম্পর্কে আমরা জানব। তাহলে তোমাদের নিশ্চয় এই ইসলামের ইতিহাসে কি কি জানবো সেই সম্পর্কে কিছুটা হলেও একটু ধারণা তোমরা নিতে পারবে আমার এই লেকচার থেকে। ইসলামের ইতিহাসে তোমাদের নাম্বার পাওয়া বা নম্বর যেটা পাওয়ার কথা বলবো খুবই সহজ হবে একটু পড়াশোনা করলে। এবং তোমরা যদি একটু পড়াশোনা করো, সেই পড়াশোনাতে তোমরা ইসলামের ইতিহাসে A+ নাম্বার রাখতে পারবা। কারণ বিষয়টি আমাদের মুসলিমদের নিয়ে, মুসলমান শাসকরা কখন কি করেছিলেন, কিভাবে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে কি করেছিলেন, সেই বিষয়গুলো তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানব। এই বিষয়গুলো যখন জানবো তখন আমরা পড়ব, এবং আমরা যখন পড়ব তখন আমি তোমাদেরকে কিরকম প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে ধারণা দিব, কিরকম প্রশ্নের উত্তর লিখলে তোমরা বেশি নাম্বার পেতে পারবা সেই বিষয়ে ধারণা দিব। এইসব বিষয় জানতে পারলে তোমাদের পক্ষে নাম্বার তোলা বা A+ পাওয়াটা খুবই সহজ হবে। এবং ইসলামের ইতিহাসে A+ পেলে তাহলে তোমাদের পরীক্ষার যে GPA-টা অনেক এগিয়ে যাবে। আসলে আজকে আমাদের প্রথম ক্লাস, সেজন্য সব কিছু বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে মনে হয় না কখনো যে আমি একটি কঠিন বিষয় পড়ছি, এটা আমার কাছে কঠিন লাগছে, অন্য কোনো কিছু হলে সহজ হতো, এরকম কোনো ধারণা করার প্রয়োজন নেই। কারণ আমরা পূর্বে ক্লাস নিয়েছি, পূর্বে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা সরাসরি যোগাযোগ হতো, সেই সরাসরি তোমাদের সাথে দেখা হতো। ইনশাল্লাহ তোমাদের সাথেও আমাদের একদিন এই
করোনার ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে আমরা দেখা করব। করোনার ভয়াবহতা না থাকলে আমরা কলেজে ক্লাস করতে পারতাম, হয়তো বা অনলাইনে আমাদের ক্লাস করতে হতো না। তখন তোমাদের সাথে আমাদের একদমই প্রত্যক্ষ দেখা হতো, এই যে এখন যেরকম দেখা হচ্ছে তার থেকেও সহজে দেখা হতো। এখন শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই যে ইসলামী ইতিহাসের যে বইটি, এই বইটি থেকে 6টি অধ্যায়ের কথা বললাম। 6টি অধ্যায়ের মোটামুটি একটু হলেও ধারণা দিলাম। আর আজকে আর তোমাদেরকে একটি কথা বলবো যে বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবো, দ্রুত বইটি কিনে ফেলবা। বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে, আমাদের আশেপাশের লাইব্রেরিগুলোতে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে। বইটা নিলে সুবিধা হবে কিসের জন্য? আমার লেকচারগুলো শুনে তোমরা তোমাদের পড়া তৈরি করতে কষ্ট হবে না, তোমাদের পড়া তৈরি করাটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এখন আমরা তাহলে একটু পড়াশোনার দিকে যাই। সার্বিক বিষয় আলোচনা হলো যেহেতু, আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি পড়া। আমাদের প্রথম অধ্যায়ের বিষয়টা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। প্রথম অধ্যায় ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই যে বিশাল ভারতে মুসলিম শাসন কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটা আমরা আজকে শুনব। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে আরবরা ভারতে সিন্ধু অভিযানে চালিয়ে সিন্ধু ও মুলতান বিজয় করে ইসলামের বীজ বপন করে। কোন জায়গাটি? সিন্ধু ও মুলতান, দুইটি জায়গার নাম আমি লিখে দিই, বোর্ডটা খেয়াল করবা। বোর্ডটা খেয়াল করলে জায়গাগুলোর নাম সহজ হবে। আর তোমাদেরকে বলবো একটি খাতা তৈরি করতে, কারণ আমি যখন ক্লাস নিই তখন কোথা থেকে জ্ঞানমূলক প্রশ্ন হয়, কিভাবে হতে পারে প্রশ্নটা, আমরা তো পড়েছি জ্ঞানমূলক, অনুধাবন, তাই না? এই বিষয়গুলো তো আমরা পড়েছি, তাই না? এই প্রশ্নগুলোর সম্পর্কে কিছুটা আমরা ধারণা পেয়ে যাব। এখন তোমরা যদি একটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি খাতা তৈরি করে ফেলো, সেই খাতাতে যদি তোমরা প্রশ্নগুলো লিখে ফেলো, পরীক্ষার সময় তোমাদের একদমই কষ্ট পেতে হবে না। পরীক্ষার সময় শুধু প্রশ্নগুলো পড়ে ফেলবে এবং প্রশ্নের উত্তরও সহজে মনে করতে পারবে। তাহলে আমরা কি দেখছি যে 712 খ্রিস্টাব্দে সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধু অভিযান করে সিন্ধু ও মুলতান, এই সিন্ধু ও মুলতানে ইসলামের বীজ বপন করে। সেনাপতির নামটি আমরা লিখি মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু পড়ব। মোহাম্মদ বিন কাসিম নাম কি? মোহাম্মদ বিন কাসিম। নামগুলো মনে রাখতে পারলে আমাদের
পড়াগুলো সহজ হয়ে যাবে। সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু ও মুলতানে বিজয় করে ইসলামের বীজ বপন করে এবং এই বিজয়ের ফলে ভারতের ধর্ম, রাজনীতি আর বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক মহাবিপ্লব সূচিত হয়। কারণ এই 712 খ্রিস্টাব্দে প্রথম ভারতে মুসলমানরা আসে, আর ভারতে মুসলমানরা আসার ফলে ইসলামের ইতিহাসে নতুন যুগের, ভারতের নতুন একটি যুগের সূচনা হয়। কারণ ইসলামের তো মূল শহর কি? মূল শহর হচ্ছে আরব ভূমি। আরব ভূমিতে ইসলামের উৎপত্তি হয়েছিল। আমরা যখন ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র ক্লাসটি করব, সেই ক্লাসে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আরেকজন আছেন, তিনি যখন তোমাদের ক্লাসটি নেবেন, সেই ক্লাসে তোমরা দেখবা যে আরবে ইসলামের গোড়া পতন শুরু হলো। আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকা উত্তোলিত করলেন বা ইসলাম প্রচার শুরু করলেন। আরব শহরে হচ্ছে ইসলামের প্রচার প্রথম শুরু হয়। এরপরে স্পেন, তারপরে তোমার হচ্ছে কর্ডোভা, বিভিন্ন জায়গায় আস্তে আস্তে মুসলমানরা তাদের সাম্রাজ্য বৃদ্ধি করতে থাকলেন। এই সাম্রাজ্য বৃদ্ধিরই একটি অংশ হিসেবে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতে সিন্ধু অভিযান করে এবং সিন্ধু জয় করে ভারতে ইসলামের ইতিহাসে বীজ বপন করলেন। এখন যে এই যে ভারতে বারবার ভারতে ইসলামের বীজ বপন বিষয়টি আমরা বলছি, সেটাই আমরা এখন একটু জানি যে ভারতবর্ষের পরিচিতি। কি জানবো? ভারতবর্ষের পরিচিতি। এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ সাধারণভাবে ভারত উপমহাদেশ নামে পরিচিত। কোন দিকে? এশিয়া মহাদেশের দক্ষিণে ভারতবর্ষ ভারত উপমহাদেশ নামে পরিচিত। এই যে ভারত বিশাল আয়তন এবং এর বিপুল জনসংখ্যা, ভারতের বিশাল আয়তন, বিপুল জনসংখ্যার কারণে এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। ভারতবর্ষের নামকরণে অনেক রকম। যেমন কেউ কেউ বলেন, কোনো ঐতিহাসিকরা বলেন ভারত নামে একজন ব্যক্তির নাম অনুসারে ভারতের নামকরণ করা হয়। আবার অনেকে বলে সিন্ধুর ইংরেজি নাম ছিল ইন্ডাস, এবং সিন্ধু শব্দটি হিন এবং সিন
এটা হচ্ছে ফার্সি সাহিত্যে এই বিষয়টি এসেছে। হিন্দ এবং সিন্ধ উভয় নামে পরিচিত। হিন্দ এবং সিন্ধ এই দুইটা নাম থেকে কালক্রমে সমগ্র উপমহাদেশের জন্য এই হিন্দ নামটি থেকে হিন্দুস্থান নামটি এসেছিল। এই মতামত ঐতিহাসিকরা দিয়ে থাকেন যে হিন্দুস্তান নামটি এভাবে এসেছিল ফার্সি সাহিত্যে। আবার আরো কিছু কিছু ঐতিহাসিকের মতামত দেখা যায় যে সিন্ধু নদের ইংরেজি নাম ছিল হচ্ছে এই যে সিন্ধু নদ, এই সিন্ধু নদের ইংরেজি নাম কি ছিল? ইন্ডাস। ইন্ডাস বা ইন্ডিয়া নামের প্রচলন। এই ইন্ডাস বা ইন্ডিয়া নামের প্রচলন থেকে ইন্ডিয়া নামটি এসেছিল, এরকমও একটি ধারণা করা হয়ে থাকে। এইভাবে ভারতের আর নামকরণটি এসেছে, ইন্ডিয়া বা ভারতবর্ষ ভারত থেকে এসেছে। আর এখানে হিন্দুস্থানও বলে অনেকেই, কারণ হিন্দুস্থান বলার কারণের মধ্যে হচ্ছে এই ভারতবর্ষের অধিকাংশ মানে প্রধান ধর্মাবলম্বী হচ্ছে হিন্দু, এবং এই ওদের প্রধান ধর্মাবলম্বী হিন্দুরা বিধায় এখানেও হিন্দুস্তান নামটি আসে। তাহলে আমরা একটু এই বিষয়টি অল্প, আজকে নতুন ক্লাস, অল্প একটুই তোমাদেরকে জানাচ্ছি। এখন একটু ভৌগোলিক অবস্থানটা দেখি। ভারতের ভৌগোলিক অবস্থানটা দেখি। ভারতের একটি বিশাল ভূখণ্ড, তাই বললাম না, যদি রাশিয়াকে বাদ দেওয়া যায়, ইউরোপ মহাদেশের রাশিয়াকে বাদ দিলে ইউরোপ মহাদেশের আয়তন যতখানি থাকে ততখানি হচ্ছে ভারতের আয়তন। মানে এশিয়া মহাদেশে ভারত অবস্থিত, কিন্তু মানে যদি ইউরোপ মহাদেশের রাশিয়াকে বাদ দিয়ে আমরা ভারতের আয়তনটা চিন্তা করি, তাহলে ভারতবর্ষের আয়তন এতটাই বিস্তৃত। এই ভারতবর্ষের একটি ম্যাপে সবসময় উপরের দিকে উত্তর থাকে, এটা তোমরা জেনে রাখবা। নিচের দিকটা দক্ষিণ, ডানের দিকটা পশ্চিম এবং বামের দিকটা পূর্ব। তো আমরা যদি ভারতের ম্যাপটা একটু দেখি, তাহলে একটু তোমরা ভারতের ম্যাপটা খেয়াল করো। এই দেখো ভারতবর্ষের ম্যাপটি। এই ভারতবর্ষের ম্যাপটি আমরা দেখলাম, তাই না? এখানে দেখার পরে এর উত্তরে কি কি আছে সেটা আমরা একটু জানি। উত্তর, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত, এবং দক্ষিণ দিকে এই যে উত্তরে, উত্তরটাই হচ্ছে হিমালয় পর্বত।
আর দক্ষিণ দিকে কি আছে সেটা দেখি। দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। উত্তরে রয়েছে হিমালয় পর্বত, দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, পূর্বে হচ্ছে মায়ানমার, পূর্বে মায়ানমার, আর পশ্চিমে চলে যাচ্ছে হচ্ছে এই পশ্চিমে হচ্ছে পারস্য ও আরব সাগর। ঠিক আছে। আর বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের বিস্তৃত অঞ্চল এর অন্তর্ভুক্ত। পৃথিবীর প্রায় 1/5 লোক এই ভারতবর্ষে বাস করে। পৃথিবীর প্রায় 1/5 লোক। ভারতের লোক সংখ্যাটা একটু আমরা জানি, তোমাদের একটু লিখেই দেখায় যে ভারতের লোক সংখ্যা ভারতবর্ষের লোক সংখ্যা 132,68,1576 জন। তাও এটা হচ্ছে তোমার 2016 সালে যে ওদের আদমশুমারি হয়েছিল সেটার বিবৃতিটা জানালাম। এখন 4 বছরে নিশ্চয়ই তাদের লোক সংখ্যা অনেক বেড়েছে, তাই না? আর এই যে ভৌগোলিক দিক দিয়েও ভারতবর্ষটা একটি বৈচিত্র্যময় অঞ্চল ভৌগোলিক অবস্থানের জন্য। বললাম উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে আরব সাগর, পূর্বে মিয়ানমার, পশ্চিমে পারস্য ও এখানে পশ্চিমে পারস্য। আচ্ছা, দক্ষিণে আমরা কি করেছিলাম? দক্ষিণে হচ্ছে উত্তরে হিমালয়, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে মিয়ানমার, পশ্চিমে পারস্য ও আরব মহাসাগর। এই হচ্ছে ভারতের যে ভৌগোলিক অবস্থান। এখানে তোমাদের লোক সংখ্যা দেখলাম। এখন লোক সংখ্যা দেখে এই ভারতবর্ষের যে ম্যাপটি, সেই ম্যাপে ধরো ভারতের ম্যাপটি আমরা একটু আঁকানোর চেষ্টা করলাম যে ভারতবর্ষের যে এই যে ম্যাপ, এই মানচিত্রে ভারতবর্ষের কেন্দ্রস্থলে, এই হচ্ছে কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলে বিন্ধ্যা পর্বত, বিন্ধ্যা পর্বত দেশটিকে দুটি অসমান অংশে ভাগ করেছে। মানে কেন্দ্রস্থলে এখানে সমান সমান ভাগ হচ্ছে না, কিন্তু দেখো এখানে কেন্দ্রে যদি এখানে বিন্ধ্যা পর্বত থাকে তাহলে এইখানটায় কতটুকু চলে যাচ্ছে আর এখানে এতটুকু আসছে, মানে দুটার কিন্তু সমান সমান যে একটা ভাগ হবে সেই ভাগটি হচ্ছে না, দুটি অসমান ভাগে ভাগ হচ্ছে। আর এই বিন্ধ্যা পর্বতের উত্তর অংশ, উত্তর যে অংশটি সেটা হচ্ছে আর্যাবর্ত বা উত্তর ভারত, এবং দক্ষিণাংশ হচ্ছে ম্যাপে বলেছি উপরটা উত্তর থাকে নিচেটা দক্ষিণ, দক্ষিণ অংশ হচ্ছে দাক্ষিণাত্য নামে পরিচিত। এবং আমরা পড়তে পড়তে পরবর্তীতে যখন দেখব যে বিভিন্ন শাসক আসবে, দাক্ষিণাত্যের আক্রমণ বা দাক্ষিণাত্য দখল, এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়ার মধ্যে চলে আসবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে
তোমাদের প্রথম দিনের যেটি ক্লাস হলো সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং সেই ক্লাসে তোমাদেরকে আমি খুবই ছোট করে বা সংক্ষিপ্ত পরিসরে ভারতবর্ষ সম্পর্কে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ধারণা নিয়ে তোমরা বই কিনে ফেলবা। বই কিনে পরবর্তীতে তোমরা এই আমার যে নিজে যে পড়ে বুঝতে পারলে, যতটুকু বুঝতে পারবা অবশ্যই ভালো লাগবে। তারপরে যদি না বুঝতে পারো তোমরা আমার এই ভিডিওর বা এই লেকচারের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, তখন আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ক্লাসটি শুরু করব। তোমাদের যা যা প্রশ্ন থাকবে তোমরা আমাকে কমেন্ট বক্সে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। সেখান থেকে তোমরা আশা করছি বুঝতে পারবা। আমার ক্লাসটি সহজ করার চেষ্টা করব আরও, সেভাবে আমাদের ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আমরা সবাই ভালো থাকবো, সেই পর্যন্ত সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।